রাত তখন 10:30। শেখ ভিলা নিঃশব্দে ডুবে আছে অদ্ভুত উত্তেজনায়, কিন্তু বাতাসে যেন অস্বস্তির গন্ধ। সেই সময় বাড়ির ছোট ছেলে আরমান শেখ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। রুকাইয়া, একটু আমার ঘরে আসবে? নরম গলায় ডাকা হলেও সেই ডাকে যেন ছিল চাপা রহস্য। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকা সাদামাটা সালোয়ার কামিজ পরা কাজের মেয়ে রুকাইয়া থমকে গেল। সে নতুন এসেছে এই বাড়িতে। গ্রামের সরল মেয়ে, বড় শহরের নিয়ম এখনও ঠিক বোঝে না। বাড়ির এক কাজের বুয়া ফিসফিস করে বলল, রাতে একা ডাকা ভালো না। তবু আরমানের চোখের ইশারায় রুকাইয়া ধীরে ধীরে ঘরের দিকে এগোল। দরজাটা ভেতর থেকে বন্ধ হতেই নিচতলার পরিবেশ যেন জমে গেল। ঠিক সেই মুহূর্তে শেখ পরিবারের ইতিহাসে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা মুহূর্তেই বদলে দেবে পুরো বাড়ির পরিবেশ। গল্পটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এমন বাস্তব ও শিক্ষণীয় গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। রুকাইয়ার বাড়ি মুর্শিদাবাদের এক ছোট গ্রামে। বাবা ছিলেন ক্ষুদ্র চাষি। কয়েক বছর আগে বন্যায় জমি ভেসে যাওয়ার পর সংসারে নেমে আসে দারিদ্র্য। মা অসুস্থ, ছোট 2 ভাই স্কুলে পড়ে। সংসার চালাতে বাধ্য হয়ে মাত্র 18 বছর বয়সে রুকাইয়া কলকাতায় আসে কাজের খোঁজে। এক আত্মীয়ের মাধ্যমে সে কাজ পায় শেখ পরিবারের বাড়িতে। শেখ সাইফুদ্দিন একজন প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজসেবক। শহরের বড় বড় প্রকল্পে তার নাম জড়িত। পাঞ্জাবি পাজামা পরে, মাথায় টুপি, মুখে গম্ভীর ভাব। সবাই তাকে সম্মান করে। তার স্ত্রী নাসিমা বেগম সুশিক্ষিতা, সবসময় শাড়ি পরে থাকেন। বড় ছেলে আরমান বিদেশে পড়াশুনো করেছে, ছোট ছেলে আরিফ কলেজে। রুকাইয়া প্রথম দিন থেকেই ভয় আর শ্রদ্ধা নিয়ে কাজ শুরু করেছিল। সে ভোরে উঠে ঘর মুছত, রান্নায় সাহায্য করত, কাপড় কাচত। নাসিমা বেগম তাকে স্নেহ করতেন, কিন্তু আরমানের দৃষ্টি মাঝে মাঝে তাকে অস্বস্তিতে ফেলত। সরাসরি কিছু বলতো না, তবে গভীরভাবে তাকিয়ে থাকত। সেদিন রাতের ঘটনাটা হঠাৎই ঘটল। আরমানের ঘরে ঢোকার পর রুকাইয়া দেখল ঘরটা সাজানো, টেবিলে কিছু কাগজপত্র ছড়ানো। আরমান জানালার পাশে দাঁড়িয়েছিল। ভয় পাচ্ছ? রুকাইয়া মাথা নাড়ল। না স্যার। স্যার বলবে না, আমি শুধু আরমান। তার কণ্ঠে ছিল অদ্ভুত কোমলতা। রুকাইয়ার বুক ধরফর করছিল। সে ভেবেছিল হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো তাকে বকাঝকা করা হবে। আরমান ধীরে ধীরে বলল, তোমার গ্রামের ঠিকানা লিখে দাও। রুকাইয়া অবাক হলো। কেন? আমি কিছু জানতে চাই। তারপর সে একটি খাম বের করল। ভেতরে কিছু কাগজ আর টাকা। তোমার মা অসুস্থ, তাই না? রুকাইয়া কেঁপে উঠল। আপনি জানলেন কিভাবে? আরমান শান্তভাবে বলল, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি প্রতি রাতে কাঁদো। ফোনে কথা বলার পর তোমার চোখ লাল থাকে। আমি খোঁজ নিয়েছি। রুকাইয়ার চোখ ভিজে গেল। কিন্তু ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ, কারোর চাপা গুঞ্জন। বাড়ির পুরনো ম্যানেজার করিম চাচা চুপি চুপি দরজার কাছে দাঁড়িয়েছিল। তার চোখে সন্দেহ। সে নিচে নেমে নাসিমা বেগমকে বলল, ম্যাডাম, বড় সাহেবের ছেলেটা কাজীর মেয়েকে রাতে ঘরে নিয়েছে। মুহূর্তে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। নাসিমা বেগম রাগে কেঁপে কেঁপে সিঁড়ি বেয়ে উঠলেন। এদিকে আরমানের ঘরে ভেতরে রুকাইয়াকে আরমান খামটা হাতে দিয়ে বলছিল, এটা তোমার পরিবারের জন্য। আরেকটা কথা, তুমি পড়াশুনো করতে চাও? রুকাইয়া হতবম্ব। ঠিক তখনই দরজার জোরে ধাক্কা দিয়ে খুলে গেল। নাসিমা বেগম চিৎকার করে উঠলেন, এটা কি হচ্ছে এখানে? রুকাইয়া ভয়ে কাঁপতে লাগল। খামটা তার হাত থেকে পড়ে গেল। টাকা মেঝেতে ছড়িয়ে পড়ল। নিচে দাঁড়িয়ে থাকা কাজের লোকেরা ফিসফিস শুরু করল, দেখেছ, বলেছিলাম না। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। শেখ সাইফুদ্দিন খবর পেয়ে উপরে এলেন। তার চোখ লাল, কণ্ঠ কঠোর। আরমান, এটা কি সত্যি? ঘরে নিস্তব্ধতা। রুকাইয়ার চোখে জল। সে বলতে চাইছিল কিছু, কিন্তু শব্দ বের হচ্ছিল না। করিম চাচা নিচু স্বরে বলল, আমি নিজের চোখে দেখেছি দরজা বন্ধ। সবাই ধরে নিল ভয়ঙ্কর কিছু ঘটেছে। শেখ সাইফুদ্দিন গম্ভীর কণ্ঠে বললেন, এই বাড়ির সম্মান নিয়ে খেলছ? আরমান চুপ করেছিল কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে বলল, আব্বু, আপনি পুরো সত্য জানেন না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সাইফুদ্দিন 4 মারলেন তাকে। রুকাইয়া হাউমাউ করে কেঁদে উঠল, দয়া করে ওনার জন্য ওনাকে মারবেন না, উনি কিছু ভুল করেননি। সবাই থমকে গেল। নাসিমা বেগম বিস্ময়ে তাকালেন। তুমি কি বলছো? রুকাইয়া কেঁদে কেঁদে বলল, উনি আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিচ্ছিলেন, পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবেন বলছিলেন। ঘরে নীরবতা নেমে এলো, কিন্তু করিম চাচার চোখে এখনও সন্দেহের ছায়া। সে বলল,
এটা নাটকও হতে পারে। শেখ সাইফুদ্দিন কঠোর কণ্ঠে বললেন, প্রমাণ কোথায়? আরমান টেবিল থেকে কাগজ তুলে ধরল। এগুলো হাসপাতালের কাগজ, আমি নিজে গিয়ে খোঁজ নিয়েছি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই নিচ থেকে একজন পুলিশ অফিসার ঢুকলেন, ইন্সপেক্টর অজয় সেন। তিনি ছিলেন শেখ সাইফুদ্দিনের পুরনো বন্ধু। আমি সব জানি, তিনি শান্ত গলায় বললেন। ঘরের সবাই বিস্মিত। অজয় সেন বললেন, আরমান আমাকে নিয়ে মুর্শিদাবাদে গিয়েছিল। ও নিজে দেখেছে রুকাইয়ার বাড়ির অবস্থা। হাসপাতালে ওর মায়ের রিপোর্টও আমি যাচাই করেছি। করিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু হঠাৎ অজয় সেন আরেকটা কথা বললেন। ঘরে আবার টানটান উত্তেজনা। শেখ সাইফুদ্দিন কড়া গলায় বললেন, কি বিষয়? অজয় সেন ধীরে ধীরে করিম চাচার দিকে তাকালেন। এই বাড়ির ভেতরে কেউ একজন রুকাইয়ার পরিবারকে ভয় দেখিয়ে টাকা চাইছিল, আর সেই ফোন নম্বর ট্রেস করে আমরা দেখেছি সেটা। তিনি থামলেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। অজয় সেন বললেন, করিম চাচার নামেই রেজিস্টার করা। ঘরে যেন বজ্রপাত হলো। করিম চাচা চমকে উঠল, না, এটা মিথ্যে। আরমান দৃঢ় গলায় বলল, আমি সব জানতাম, তাই রুকাইয়াকে একা ডেকেছিলাম সত্যিটা জানার জন্য। রুকাইয়া হতবম্ব। শেখ সাইফুদ্দিনের চোখ রাগে জ্বলছে। অজয় সেন বললেন, করিম, আপনি রুকাইয়ার অসহায়তার সুযোগ নিয়ে তার পরিবারকে ব্ল্যাকমেল করছিলেন। করিম চাচা পিছিয়ে গেল। নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা ফিসফিস করতে লাগল। পরিস্থিতি এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ঘরে ভেতর তখন এমন নিস্তব্ধতা নেমে এসেছে যেন কারো নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। করিম চাচা কাঁপা গলায় বলল, সাহেব, আমি কিছু করিনি, ভুল বোঝাবুঝি। কিন্তু ইন্সপেক্টর অজয় সেন আর কোনো কথা না বাড়িয়ে নিজের মোবাইল বের করলেন। তিনি একটি অডিও রেকর্ডিং চালু করলেন। ফোনের ওপাশে কর্কশ কণ্ঠ, টাকা না দিলে তোমার মেয়েকে শহরে থাকতে দেব না, কাজটাও থাকবে না। রুকাইয়ার মুখ সাদা হয়ে গেল। এই গলাটা তো। অজয় সেন দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ রুকাইয়া, এই গলাটা করিমের। শেখ সাইফুদ্দিন ধীরে ধীরে করিমের দিকে এগিয়ে গেলেন। তুমি এত বছর আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে নিজের পরিবারের মতো বিশ্বাস করেছি, আর তুমি? করিম হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। সাহেব, ভুল হয়ে গেছে, আমার ছেলে অসুস্থ, টাকার দরকার ছিল। কিন্তু সাইফুদ্দিনের চোখে তখন করুণা নেই। অসহায়তার সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করা অপরাধ, সেটা কোনো অজুহাতে মাফ হয় না। রুকাইয়ার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। সে কখনো ভাবেনি তার কষ্টের গল্প নিয়ে কেউ এমন নোংরা খেলা খেলতে পারে। আরমান শান্তভাবে বলল, আব্বু, আমি কিছুদিন আগে রুকাইয়ার কাঁদা শুনে সন্দেহ করি। তারপর ফোন নম্বর ট্রেস করে সব জানতে পারি। তাই ওকে আজ রাতে ডেকেছিলাম সব কাগজ দেখানোর জন্য। কিন্তু করিম চাচা বিষয়টা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করল। নাসিমা বেগম ধীরে ধীরে রুকাইয়ার পাশে এসে দাঁড়ালেন। তিনি তার মাথায় হাত রাখলেন। মা, তুমি আগে কেন বলনি? রুকাইয়া কাঁপা গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম খালা, কাজটা চলে যাবে ভেবে। এই কথাটা যেন সবার হৃদয়ে আঘাত করল। ইন্সপেক্টর অজয় সেন বললেন, করিম, আপনাকে থানায় যেতে হবে, তদন্তে সহযোগিতা করবেন। দুই কনস্টেবল এগিয়ে এসে করিমকে ধরে নিয়ে গেল। দরজা বন্ধ হতেই বাড়ির ভেতরের ভারী বাতাস যেন একটু হালকা হল। কিন্তু লজ্জা, অপরাধবোধ আর উপলব্ধির এক অদ্ভুত মিশ্র অনুভূতি সবার মুখে। শেখ সাইফুদ্দিন ধীরে ধীরে আরমানের দিকে তাকালেন। আমি না শুনেই তোমাকে মেরেছি। আরমান নিচু স্বরে বলল, আপনি ভুল বুঝেছিলেন আব্বু, বাড়ির সম্মানের কথা ভেবে রেগে গিয়েছিলেন। সাইফুদ্দিন গভীর শ্বাস ফেললেন। সম্মান তখনই থাকে যখন আমরা সত্যকে যাচাই করি। আজ আমি সেটা করতে পারিনি। তিনি রুকাইয়ার দিকে ঘুরে দাঁড়ালেন। মা, তুমি এই বাড়ির একজন সদস্য। তোমার সাথে অন্যায় হলে সেটা আমার নিজের মেয়ের সাথে অন্যায়ের মতো। রুকাইয়া কান্নায় ভেঙে পড়ল। সেই রাতেই সিদ্ধান্ত হল, রুকাইয়ার মায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ শেখ পরিবার বহন করবে। শুধু তাই নয়, রুকাইয়ার পড়াশোনা আবার শুরু হবে। পরদিন সকালে শেখ ভিলার পরিবেশ পুরো বদলে গেল। যেখানে আগের রাতে সন্দেহ আর উত্তেজনা ছিল, সেখানে এখন সহানুভূতি আর আত্মসমালোচনার আবহ। পাড়ার লোকজনও খবর পেয়ে নানা কথা বলতে শুরু করেছিল। কিন্তু ইন্সপেক্টর অজয় সেন নিজে সংবাদ ছড়িয়ে দেন, মেয়েটির সাথে কোনো অন্যায় হয়নি, বরং সে এক প্রতারণার শিকার। ধীরে ধীরে গুজব থেমে গেল। কয়েক সপ্তাহ পর রুকাইয়ার মা কলকাতার একটি ভালো হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে। রুকাইয়া এখন প্রতিদিন বিকেলে পড়তে বসে। নাসিমা বেগম নিজে তাকে পড়াশোনায় সাহায্য করেন। একদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে রুকাইয়া সূর্যাস্ত দেখছিল। আরমান পাশে এসে দাঁড়াল।
ভয় পেয়েছিলে সেদিন? রুকাইয়া মৃদু হেসে বলল, খুব। মনে হয়েছিল জীবন শেষ। আরমান বলল, কখনো নিজের সম্মান আর সত্যের জন্য ভয় পাবে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখো। রুকাইয়া মাথা নাড়ল, তার চোখে এখন নতুন স্বপ্ন। কয়েক মাস পর করিম চাচার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলো। আদালতে প্রমাণিত হল সে শুধু রুকাইয়ার পরিবার নয়, আরও দুজন কাজের লোকের কাছ থেকেও টাকা আদায় করেছিল। আদালত তাকে শাস্তি দিল। শেখ সাইফুদ্দিন আদালত চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের বললেন, অসহায় মানুষের দুর্বলতাকে ব্যবহার করা সবচেয়ে বড় পাপ। আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই ঘটনায় শেখ পরিবারের ভেতরেও বড় পরিবর্তন এলো। আগে কাজের লোকেরা আলাদা ডাইনিং স্পেসে খেত, এখন সপ্তাহে অন্তত একদিন সবাই একসাথে বসে খায়। রুকাইয়া এখন আর শুধুই কাজের মেয়ে নয়, সে পরিবারের একজন। একদিন নাসিমা বেগম তাকে একটি নতুন সালোয়ার কামিজ উপহার দিলেন। কলেজে ভর্তি হবে তো, সুন্দর জামা দরকার। রুকাইয়ার চোখ আবার ভিজে উঠল। সে বুঝল সেই রাতের ভয়ঙ্কর মুহূর্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। যদি সেদিন আরমান সাহস না দেখাত, যদি ইন্সপেক্টর অজয় সত্য উদ্ঘাটন না করতেন, তাহলে হয়তো সে চিরদিনের জন্য অপবাদ নিয়ে গ্রামে ফিরে যেত। এক রাতে এক ঘরে ডাকা, সেটা হয়তো গুজবের আগুন জ্বালাতে পারত, কিন্তু সত্যের আলো সেই অন্ধকারকে হার মানালো। রুকাইয়া আজ জানে, সমাজে সব ক্ষমতাবান মানুষ খারাপ নয়, আবার সব ভদ্র মুখোশের আড়ালে সততা থাকে না। সত্য যাচাই না করে কাউকে দোষী ভাবা অন্যায়। আর সবচেয়ে বড় শিক্ষা, অসহায়তার সুযোগ নেওয়া মানুষ একদিন না একদিন ধরা পড়েই। সেদিন রাতের সেই দরজা বন্ধ হওয়ার শব্দ আজও রুকাইয়ার কানে বাজে, কিন্তু এখন সেটা ভয়ের প্রতীক নয়, বরং ন্যায় বিচারের সূচনা। শেখ ভিলার পরিবেশ সত্যিই বদলে গেছে। শেখ সাইফুদ্দিন মাঝে মাঝে বলেন, সেদিনের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। আরমান নিজের অফিসের কাজে ব্যস্ত হলেও সমাজসেবামূলক একটি ট্রাস্ট শুরু করেছে, অসহায় গৃহকর্মীদের আইনি সাহায্য দেওয়ার জন্য। রুকাইয়া সেই ট্রাস্টের প্রথম সদস্য। একদিন সন্ধ্যায় সে মায়ের হাত ধরে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। মায়ের মুখে হাসি। তুই বড় হয়ে কি হবি? রুকাইয়া দৃঢ় কণ্ঠে বলল, আমি আইন পড়ব, যাতে আর কোনো রুকাইয়াকে ভয় পেতে না হয়। অসহায় মানুষকে ছোট ভাববেন না, তাদেরও সম্মান আছে, স্বপ্ন আছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখুন, কারণ শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। আপনারা যদি এমন আরও বাস্তব ও শিক্ষণীয় গল্প দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আর এই ঘটনার ব্যাপারে আপনার মতামত কি? রুকাইয়ার জায়গায় আপনি হলে কি করতেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।